খেলার নাম বাবাজি। আইসিসির গলার স্বর নরম, কথা আর হুঁশিয়ারির জায়গাতে নেই। তারা এখন বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে। খুব সম্ভবত আগামী শনিবার কিংবা রবিবার ৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের বহর সেখানে যাচ্ছে এবং এই প্রতিনিধি দলের পক্ষ থেকেই হয়তো বাংলাদেশের সঙ্গে স্বর নরম করেই কথা বলবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রিয় দর্শক, আজকে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে কেন আইসিসির স্বর এখন অনেকটাই নরম। প্রতিদিনকার মতো আমি লাইভে সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আমাদের আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায়। নমস্কার। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। ঠেলার নাম বাবাজি, আইসিসির গলার স্বর নরম, কথা আর হুঁশিয়ারির জায়গা ছেড়ে এবার প্রতিনিধি দল পাঠাচ্ছে ঢাকায়। কারণ সময় ফুরোচ্ছে, আর এখনই সিদ্ধান্ত না নিলে টি-20 বিশ্বকাপ 2026-এর বাংলাদেশ ম্যাচ হয়ে যেতে পারে পুরোপুরি অনিশ্চিত। প্রশ্ন একটাই, এটা কি ভেন্যু ঠিক করার লড়াই, নাকি এর মধ্য দিয়ে অর্থাৎ প্রতিনিধি দল যারা যাচ্ছেন তারা অন্য কোনো বিশেষ বার্তা নিয়ে যাচ্ছেন? কি বলবেন? পরিস্থিতি ডামাডোলে, বুঝলে? পরিস্থিতি ডামাডোলে, ড্যামেজ কন্ট্রোল ম্যানেজ করেও যদি কিছু করা যায়, কেননা আমি এমন কার্যক্রম করে ফেলেছি যে কার্যক্রমের ফলে একটা দেশের প্লেয়াররা, তারা সে দেশের নাগরিক, তাদের দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্র, তাদের গরিমা, এই সবকে কেন্দ্র করে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমরা ভারতের মাটিতে গিয়ে খেলবো না। সূত্রপাতটা কোথা থেকে? বিসিসিআই, বিসিসিআই থেকে আইসিসি, আইসিসি থেকে বিসিসিআইয়ের বক্তব্যের পরই বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা এবং পরবর্তী সময় সেদেশের পররাষ্ট্র উপদেষ্টা তারা মন্তব্য, তাদের স্ট্যান্ড পয়েন্ট জানিয়েছিল, তারা চিঠিও দিয়েছিল, চিঠির একটা উত্তরও পেয়েছিল আইসিসি, কিন্তু তাতেও কিন্তু চিড়ে ভিজছে না। এখন কি করণীয়? এখন বিষয়টা যা বিভিন্ন জার্নাল বা বিভিন্ন খবর দেখে যা বুঝলাম, তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ যদি না খেলে বাংলাদেশের ক্ষতির জায়গাটা সেরকম কিছুই নেই, আইসিসির ক্ষতির জায়গাটা মারাত্মক। যা আমি নিরীক্ষণ করলাম, 2-4টে পত্রপত্রিকা পড়ে বা কিছু বুঝলাম, এখন একটা দল না খেললে আইসিসির যে ক্ষতি হবে এবং আইসিসির যে ঐতিহ্য বা আইসিসি যে কার্যকারিতা নিয়ে করছে কাজটা বা হয়ে আসে, পরম্পরা যেটা, সিস্টেম যেটা, সেখানে তো একটা বিরাট প্রশ্ন চিহ্নের মুখে গিয়ে আইসিসি পড়বে। এখন উপায় নেই, সশরীরে গিয়ে ভালো মন্দ, আগামীর ভবিষ্যৎ, এই সবকিছু স্ট্র্যাটেজিক্যালি বুঝিয়ে যদি ম্যানেজ করা যায়, আইসিসি কি এখন এই মধ্যস্থতা করতে হবে বিসিসিআই এর সঙ্গে, ভারতের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের ক্রিকেট টিমের সঙ্গে, অর্থাৎ বিসিবির সঙ্গে। এখানে আইসিসির এখন মুখ্য ভূমিকা, সেটা গিয়ে হোক, হাতে পায়ে ধরে হোক, বুঝিয়ে হোক, অনুরোধ করে হোক। এখন আইসিসি কথায় বলে না, 5টা পথ বা 6টা পথ, 6টা সম্ভাবনা, 5টা মতামত নিয়ে ডিসকাশন করতে, আমার তো ধারণা তাই। সেখান থেকে সমাধান সূত্র বেরোনোর একটা অপশন যদি থাকে, সেই অপশন যে ভারত সরকারের কাছেও যে আইসিসি জানাবে না বা বিসিসিআই এর কাছে জানাবে না, এটা কে বলতে পারে? এটা সম্ভব? সব ব্যাপারটাই আমরা কাল্পনিক হিসেবে বা কি হতে যাচ্ছে, কি হতে পারে, কি হলে এটা ভালো হয়, আমরা এত কথা বলছি কেন? আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয়টা কেন? ভারত বাংলাদেশের সম্পর্ক, দুদেশের মানুষের অধিকার রক্ষা, দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক বিনিময়, আমরা সম্ভাব্য অনেক কিছুই কল্পনা করতে পারি। ওখান থেকে সমাধান সূত্র বার করার জন্য যে মত বিনিময় হবে
সেখান থেকে যদি কোনো শর্ত পাওয়া যায়, কোনো কিছু যদি ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়, সেই ব্যাখ্যা নিয়ে তো আবার আরেকটা জায়গাও তো বার্তা যেতে পারে, তাই না? তো এটা নিয়ে একটু আলাপ আলোচনা চলাটা সদর্থক হওয়া, আলাপ আলোচনাটা যেমন হওয়াটা যেমন প্রয়োজন, সেটা এবং সেটা যদি একটা পজিটিভ জায়গা থেকে বিষয়টা উঠে আসে, সেটা তো উভয় পক্ষের মঙ্গল। কেন বিতর্ক দিয়ে এই মুখ কালাকালি করে আমি ও দেশে যাব না, আমি সে দেশে যাব না, মূল বিষয়টা তো গিয়ে আইসিসির কাঁধেই পড়বে, তাই না? আমি যদি সাকসেস না হই, আইসিসি যদি সাকসেস না হয়, সেটা আশা কেন, দুবার কেন, তিনবারও আশা হতে পারে, অনেক আলোচনা হতে পারে, কেন বিতর্ক তৈরি হয়ে গেছে। না, তুমি এটা মানছো কিনা? আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে মুস্তাফিজ ইস্যুতেই এই ভারতের এই ব্যাকফুটে, অর্থাৎ আইসিসি ব্যাকফুটে বা ভারত ব্যাকফুটে চলে অবশ্যই গিয়েছে। ব্যাকফুটে। আমি তো আগের দিনও বলেছি, কারণ আমি তো আমি আগের তোমায় দিনও বলেছি আমি মুস্তাফিজুরকে বাদ আমি দেওয়া হয়েছে কেন? হুম। কি ব্যাখ্যা আছে? নিরাপত্তা বলা হচ্ছে। বাংলাদেশ এটাকে অ্যাড্রেস করেছে নিরাপত্তা। আইসিসি জানান দিচ্ছে নিরাপত্তার কারণে, তা তো পয়েন্ট বলেছে। সেখানে মুস্তাফিজুর উল্লেখ নেই। তাহলে কি? ব্যাকফুটে তো বটেই। পরিষ্কারভাবে বলতে, না বলার কিছু তো নেই। না দেখো, সবাই সবার আইপিএল সম্মান দেখবে। শোনো, সম্মানটা সবচেয়ে বড় জিনিস। দেশের গরিমাটা আজকে আমাদের ক্ষেত্রে হলে আমরা কি করতাম? আমরা ছেড়ে কথা বলতাম? আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্টে থাকতাম না? তুমি বুকে হাত রেখে বলো, বাংলাদেশে ক্রিকেট প্লেয়ারদের তুমি পছন্দ করো, অবশ্যই পছন্দ করো। তোমার কাছে রয়েছে সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, এখনকার যারা সব বড় বড় প্লেয়ার। তুমি কার পক্ষ নেবে? তুমি ভারতের পক্ষ নেবে না? বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হলে তুমি কার পক্ষ নেবে? এতে তো কোনো অন্যায় নেই। না, ঠিকই বলেছো বিষয়টি। আবার কলকাতার মাটিতে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ খেলা হলে আমরা কার পক্ষ নেব? নি, আমরা বলার জন্য না, আমরা বাস্তবটা তো দেখেছি তো। কলকাতায় বাংলাদেশিরা নিরাপদ নয়। আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। কলকাতায় বাংলাদেশিরা নিরাপদ নয়। কলকাতায় এসে বাংলাদেশের ক্রিকেটাররা খেলুক অন্য কোনো দেশের সঙ্গে, সমর্থক কোন দেশে কাদের সমর্থক বেশি থাকে দেখা যাবে। দেশটা কি উগ্র হিন্দুবাদের নাকি? দেশটা কি বিজেপির নাকি? দেশটা কি মৌলবাদের নাকি? কংগ্রেসের নাকি? দেশটা সবার। কারা বলে? হ্যাঁ, সরকার সতর্ক যদি ভূমিকা নেয়, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য যদি ভারত সরকার ভাবে যে এই মুহূর্তে আমি উগ্র হিন্দুত্ববাদকে আটকাতে পারছি না, বা কে কোথায় চুপে ঝাপে কিছু করে বসে, তাহলে সেটা দেশের সরকারের ঘাড়ে গিয়ে পড়বে। তাতে ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে। সেই জায়গা থেকে যদি অতি সক্রিয়তা, সাবধানতা অবলম্বন করে, আমি ভারত সরকারকে সমর্থন করব। আমাদের কোনো রাইট নেই, কোনো অধিকার নেই একটা বাংলাদেশি মানুষকে বিরূপ মন্তব্য করা। সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, বাংলাদেশের যে কোনো স্তরের নাগরিককে, আমি উগ্র মৌলবাদও বলবো না, আমি উগ্র হিন্দুত্ববাদ বলবো না, কোনো অধিকার নেই আমাদের। আজকেই তো আমাকে ঢাকা থেকে একজন ফোন করেছিল, আমি নাম বলছি না, কলকাতায় আসবে চিকিৎসা করাতে, পরিবেশ কি? তাহলে দায়িত্ব নিয়ে বলছি আমার নাম্বারটা দিয়ে দেবেন। না, তুমি 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 যখন পার্সোনাল কথা বললেই তখন আমি জাস্ট অন এয়ারে বললে এই যে একজন বাংলাদেশি নাগরিক আমাদের দেশে আসবেন, তোমাকে চিকিৎসা করাতে আসবেন, তিনি নিরাপদ কিনা সেই জন্য তোমাকে ফোন করেছেন। তার মানে এটা একজন ভারতীয় হিসেবে আমাদের কতটা আমাদের কতটা লজ্জার, কতটা কষ্টের, কতটা দুঃখের। এটা মিডিয়া হাইড করছে গো, এটা মিডিয়া হাইড করছে, এটা ভোটের রাজনীতি হচ্ছে। তুমি আমাকে পরিষ্কার শুনে রাখো, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা মিডিয়া হাইড, এটা ভোটের রাজনীতি চলছে, যাকে সোজা কথায় বলা হয় নোংরামো। আমি দীপু দাস হত্যার মামলায় ঘটনায় নিন্দা জানিয়েছি, যারা এই কাজটা করেছে অন্যায়। আবার আমাদের এখানে পরিযায়ী শ্রমিক মুসলিমদের নামে যে টর্চার চলছে, আমি তারও প্রতিবাদ করছি।
উভয় প্রতিবাদ করবো, দৃষ্টি থাকবে সমান। এগুলো চলতে পারে না। এগুলো গোটা বিশ্বের যারা নাগরিক, আন্তর্জাতিক সংগঠনগুলোর এগুলোতে ইনভলভের আমি আবেদন করছি, এগুলো নিয়ে সোচ্চার হন। তোমার কি মনে হয় যে আমরা ক্রিকেটে ফিরছি, তোমার কি মনে হয় পরমাশিস যে শেষ মুহূর্তে এটি বাংলাদেশ সরকার বা ভারত সরকারের মধ্যস্থতা প্রয়োজন হবে এই মুহূর্তে, এই টি-20 বিশ্বকাপের যে অচলাবস্থা শুরু হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে যে অনড় অবস্থা, আইসিসির প্রতিনিধি দল সেখানে যাচ্ছেন শনিবার, আদৌ চিরে ভিজবে? কারণ তাদের অবস্থা তো খুবই আমার মনে হয় ভারত সরকার যদি সরাসরি একটা অবস্থানটা জানায়, কি কারণে এটা কি কারণে হলো, বিসিসিআইয়ের সঙ্গে কথা বলে, এটা আমার দেশের সম্মান থাকবে, পরিষ্কার করে দেওয়া। যদি নিরাপত্তার কারণেই হয় তাহলেও সেটা সম্মানের, কিন্তু চাপিয়ে দেওয়া না। এই শহরে খেলবে না, তাহলে তো আমরা প্রতিবাদ করব। এটা আমাদের তো অহংকার। কলকাতার কোনো মানুষ তাহলে আইপিএল দেখবে না, এই খেলা দেখবে না। কলকাতা নিরাপদ নয়। কলকাতা শহরে, আমি তো জানতে চাইছি, কেউ যদি আমায় জানায়, কলকাতা শহরে উগ্র হিন্দুত্ববাদের সংগঠন কত, গুজরাটে কত, উত্তরপ্রদেশে কত, মহারাষ্ট্রে কত, আমি তো জানতে চাইছি, দিল্লিতে কত। কটা পরিযায়ী শ্রমিক মার খেয়েছে পশ্চিমবঙ্গে, আর কটা মানে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে মার খেয়েছে বাংলায় কথা বলার জন্য। যারা নিরাপত্তার কথা বলছে তাহলে তারা বলুক এই কথাটা, যে পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে আসার দরকার নেই, নিরাপত্তা নেই। এটা কিন্তু কতটা যৌক্তিক ছিল, মানে কয়েকজন ধরে নিলাম যে ধর্মীয় অন্ধ, তারা এরকম ভাবে হুমকি দিয়েছেন টেলিভিশনের পর্দায়, তারা রাস্তাও নামেননি, ব্যানার ফেস্টুন নিয়ে কোথাও প্রতিবাদ, কোনো দেয়ালে প্রতিবাদ লিখন হয়নি। কিন্তু এই ধরনের নিরাপত্তার ঝুঁকি ঠিক কোন দিকের বিবেচনায়, কজনের হুমকির পরিপ্রেক্ষিতে করা হয়েছে সে বিষয়টি এখন পরিষ্কার নয়। যদিও বিসিসিআই পরিষ্কার করেনি যে তারা নিরাপত্তার কারণেই করেছে কিনা, কিংবা আবার এই যে অ্যা যারা এই থ্রেট বিশ্লেষণ করে বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে, তারাও ঠিক পরিষ্কার করেনি যে কোন, কোন দিক থেকে থ্রেট এসছিল। তারা শুধু আ হুমকি কতটা আ মধ্যম নাকি ১ম এরকমভাবে ক্লাসিফিকেশন করেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি মানে খুব অনার হয়ে যাচ্ছি কিনা? মানে এই গুটি কয়েকজনের হুমকিতে আমরা কি ভয় পেয়ে যাচ্ছি? ভয় পাচ্ছি না। বিষয়টা কি জানো তো, বিষয়টা হচ্ছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। যেমন এটা আমি খুব আমাকে তাড়িত করেছে, এই যে মেসি যে কলকাতার মাঠে এসেছিল, তুমিও সেই মাঠে ছিলে, আমিও সেই মাঠে ছিলাম। দেখো, তোমাকে আগের দিনও বলেছি, এটা নিয়ে আলোচনার প্রেক্ষিতে গিয়ে, যতক্ষণ সময় নির্ধারিত সূচি থেকে শুরু করে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত যে সময়টুকু মেসির মাঠেতে থাকার কথা ছিল, মেসি 10% সময়ও কিন্তু মাঠে ছিলেন না। হঠাৎ করেই একটা, কিন্তু যেটা বলে না আচম্বিতে কোনো ঘটনা ঘটে যাওয়া, হঠাৎ করেই কিন্তু একটা ঘটনা শুরু হয়ে গেল। কারণ কি দেখানো হলো, যে মেসির আশেপাশে ভিআইপি লোকজনরা, বেশি মাত্রায় লোকজন দর্শক আসন থেকে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে, মেসির আসা আর মেসির বেরিয়ে যাওয়া, মেসিকে কি পুরো মাঠে নির্দিষ্ট সময় যতক্ষণ থাকার কথা ছিল ততক্ষণ মাঠে রাখা গেছিল? হঠাৎ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। স্বাভাবিকভাবেই এটা ঘটেছে কলকাতার মাটিতে, আবার অন্য রাজ্যে কিছু হয়নি। এখন বাংলাদেশিদের
বাংলাদেশিরা কলকাতা শহরে নিরাপদ নন, অন্য রাজ্যে এসে খেলতে পারে। আবার আমি একটা প্রশ্ন তুলে দিচ্ছি, বাংলাদেশি বলে অন্য রাজ্যে পেটানো হচ্ছে, ধরপাকড় চলছে। সেই বাংলাদেশিরা আমাদের দেশের এক শহরে এসে খেললে নিরাপত্তা আছে, কলকাতার মাটিতে নেই। এটা কি মেসিকে ইস্যু করে করা হচ্ছে, মেসির ঘটনাকে কেন্দ্র করে? তাহলে এটা বাংলাদেশি না ভিআইপি? একদমই। পরমাশিস, অনেকটা দীর্ঘ আলোচনা হচ্ছে। আমরা প্রায় শেষের দিকে যাব। আমি শেষ করব তোমাকে একটা প্রশ্ন করে যে, বাংলাদেশ কি তাদের অনড় অবস্থান থেকে নমনীয় হবে? তারা কি ভারতের বা আইসিসির প্রস্তাব মেনে নিয়ে অ্যা আমাদের ভেন্যু ভারতের অন্য কোনো শহরে খেলবেন? বা এক্ষেত্রে যদি আইসিসি বলেই দেয় যে আ ভেন্যু বদল করা সম্ভব নয়, সেক্ষেত্রে বিশ্বকাপ সত্যিকার অর্থে বাংলাদেশ বয়কট করবে কিনা? দেখো, এ প্রশ্নের উত্তর তো এই মুহূর্তে দেওয়া যায় না, কিন্তু তারা যে স্ট্যান্ড পয়েন্টে রয়েছেন, সেই স্ট্যান্ড পয়েন্টে যদি থাকেন, তাহলে তো বয়কটের প্রশ্ন এসেই যাবে। কিন্তু আমার বিশ্বাস, একটা সদর্থক সিদ্ধান্ত উভয় পক্ষ থেকেই আসবে আমার ধারণা। এবং এই সমস্যার আশু সমাধান মিটবে ভারত সরকারের মধ্যস্থতায়। আমার ধারণা, মধ্যস্থতায় ভারত সরকার যদি একটু ইনভলভ হয়, অবশ্যই ইনভলভ হবে, এটা আমি বিশ্বাস করি। কেন, যেহেতু বাংলাদেশ আর ভারত এই নাম দুটো জড়িয়ে গেছে, এখানে কিন্তু বিসিসিআই আর বিসিবি এর বিষয়টা নেই। স্ট্যান্ড পয়েন্টটা ভারত, শ্রীলঙ্কায় গিয়ে খেলবো, ভারতে যাব না। এটা ভারতের পক্ষেও, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা তো এত ঠুনকো না। তা আমার মনে হয় এই জায়গাটা থেকে একটা পরিষ্কার পরিবেশ আমরা দেখতে পাবো ভারত এবং বাংলাদেশের সম্পর্কের নিরিখে। আমরা কয়েকজনের মন্তব্য আ নিচ্ছি। একজন লিখেছেন যে, "আমরা যাব না।" প্রিয় দর্শক, সবার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা। সবাই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এত সময়। শুধু আমরা বলবো এই কথাই এখন, এটা আর নিছক ক্রিকেটের ইস্যু নয় পরমাশিস, এটা ক্ষমতা, মর্যাদা আর কূটনীতির লড়াই। আইসিসি এখানে নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়। তারা চাপের মধ্যে থাকা একটা আয়োজক মাত্র এই মুহূর্তে। ভারত এখানে শুধু আয়োজক দেশ নয়, তারা রাজনৈতিক পক্ষও হয়ে গিয়েছে। আর বাংলাদেশ এখানে শুধু অংশগ্রহণকারী নয়, তারা নিজেদের অবস্থান রক্ষা করার ক্ষেত্রে একটা দেশ, সংঘবদ্ধ একটা দেশে পরিণত হয়েছে। এই ৩ টি শক্তির সংঘর্ষেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ এখন ঝুলছে। শেষ করব প্রিয় দর্শক, আর মাত্র কয়েকটা দিন। এর মধ্যেই সিদ্ধান্ত না হলে অনিশ্চয়তা আরো বাড়বে। প্রশ্ন থেকে যাচ্ছে এখানে, আইসিসি কি আদৌ পরিস্থিতি সামাল দিতে পারবে? নাকি শেষ পর্যন্ত রাজনৈতিক সমাধানই করতে হবে? একটা বিষয় পরিষ্কার, মুস্তাফিজ ইস্যুতে ভারত এই মুহূর্তে চরম ব্যাকফুটে। এখন দেখার এই ম্যাচে শেষ ওভার কার হাতে? কারণ এই লড়াইটা এখন মাঠের বাইরে। প্রিয় দর্শক, শেষ করব আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গের বিশেষ লাইভ অনুষ্ঠান। এত সময় জুড়ে আমি প্রথম কলকাতার সুব্রত আচার্য এবং আমাদের সঙ্গে প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায়, আমরা দুজন ছিলাম। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।